আসসালামু আলাইকুম। নবম শ্রেণীর সকল শিক্ষার্থীকে শুভেচ্ছা। প্রায় এক মাস পর তোমাদেরকে আমি একটি টিউটোরিয়াল দিতে যাচ্ছি। আর টিউটোরিয়ালটা দেওয়ার একমাত্র কারণ হচ্ছে তোমরা অনেকেই আমাকে ক্লাসে রিকোয়েস্ট করেছো যে টিউটোরিয়ালটা দিলে ক্লাসে বুঝতে সুবিধা হয়। আর তাছাড়া আমাদের ক্লাস সংখ্যাটা কম সপ্তাহে, যেহেতু আবার তোমাদের ক্লাসের টাইমটাও কম এবং স্কুলে থাকার সময়টাও কম। সেই জন্য আমি চাচ্ছিলাম, যেহেতু তোমরা অনলাইন গ্রুপে এখনও অ্যাড আছো, সো এখানে টিউটোরিয়ালটা দিয়ে দিলে তোমরা দেখলে আমার আমার জন্য ক্লাসে অঙ্ক করাতে সুবিধা হবে এবং আমাদের বার্ষিকের সিলেবাসটা খুব দ্রুত শেষ হবে। এই কারণে আমি চাচ্ছিলাম যে তোমাদের এখানে আমি টিউটোরিয়ালটা দিয়ে দেই। সো একটু যদি প্রিপারেশন নিয়ে তোমরা ক্লাস করতে আসো তাহলে আমার জন্য সুবিধা, তোমাদের জন্য তো আরও বেশি সুবিধা। সো আমি তাহলে কথা না বাড়িয়ে শুরু করছি। আমাদের যেহেতু এর মধ্যে 11.1 অধ্যায়টা শেষ হয়ে গিয়েছে, তো আমি 11.2 থেকেই শুরু করি। 11.1-এর বাকি প্রবলেমগুলো আমরা যেহেতু অফলাইনে করেছি, সো প্রবলেমটাও আমরা অফলাইনেই সলভ করব। তো এখানে হচ্ছে 10 নাম্বার থেকে শুরু করছি, কারণ এখানে হচ্ছে 9 পর্যন্ত হচ্ছে তোমার এমসিকিউ দেখতে পাচ্ছ তোমরা। এই চ্যাপ্টারটাও অনুপাত ভিত্তিক, এখানে হচ্ছে আমরা ধারাবাহিক অনুপাত করব। আর তোমরা কিন্তু ছোটোবেলা থেকেই অনুপাত করে এসেছো, এখানে আরেকটু ডিটেলসের আরেকটু বড় অঙ্কগুলো করবে। তবে প্রথম দিকের অঙ্কগুলো দেখে তোমার মনে হবে যে আমি আবার 6-7-এ উঠে গেলাম না তো। আচ্ছা, তো সবার আগে আমি তোমাদেরকে 10 নাম্বার অঙ্ক থেকে শুরু করছি। তো এখানে বলেছে যে 1 ঘন সেন্টিমিটার কাঠের ওজন 7 ডেসিগ্রাম। কাঠের ওজন সমআয়তন পানির ওজনের শতকরা কত ভাগ? এই অঙ্কটা করানোর একমাত্র কারণ হচ্ছে এটা তোমাদের তো বুঝতেই হবে, প্লাস এখানে এটা এমসিকিউতেও আসতে পারে, সৃজনশীল কতেও আসতে পারে। সেজন্য এটা আমি করে দিচ্ছি, কারণ প্রিভিয়াস ইয়ার্সে এগুলো আমি দেখেছি এসেছে। সো আমি এখানে প্রথমেই লিখবো আমাদের কি বলেছে, কাঠের ওজন আর পানির ওজন। তো কাঠের ওজনটা কিন্তু এখানে ডেসিগ্রামে দেওয়া আছে, তোমরা দেখতে পাচ্ছ কাঠের ওজনটা কিন্তু 7 ডেসিগ্রাম। তো এখানে আমি লিখবো, দেওয়া আছে 1 ঘন সেন্টিমিটার কাঠের ওজন। তুমি চাইলে এখানে এটা কেটে শুধু কাঠের ওজনটাও লিখতে পারবে, এটা তোমাদের উপর ডিপেন্ড করবে। তো এরপরে আমি এটা ডেসিগ্রামে চেয়েছি। তো আমাদের এখানে আবার পানির ওজনও চেয়েছে, বাট পানির ওজনটা এখানে দেওয়া নেই। কিন্তু আমরা কিন্তু ক্লাস 8-এ এটা শিখেছিলাম, কি বলতো, 1 ঘন সেন্টিমিটার পানির ওজন 1 গ্রাম, এটা কিন্তু আমরা শিখেছিলাম। এই জন্য আমরা লিখবো এখানে যে আমরা জানি 1 ঘন সেন্টিমিটার পানির ওজন 1 গ্রাম। তো এখানে 1 গ্রামকে আমাদের তো আর আমাদের একক সেম হতে হবে, তোমরা জানো এখানে ডেসিগ্রাম আছে আর এখানে গ্রাম আছে। সো আমাদের 1 গ্রামে হচ্ছে 10 ডেসিগ্রাম, তার মানে এখানে আমি 10 ডেসিগ্রামটা লিখে দিব। ওকে, 10 ডেসিগ্রাম লেখার পরে এখানে আমি লিখবো হচ্ছে ওই লাইনটা, যে লাইনটা আমাদের বইয়ে দেওয়া আছে, কাঠের ওজন সমআয়তন পানির ওজনের শতকরা কত ভাগ বলেছে। তো আমি তো আর কত লিখবো না, কাঠের ওজন সমআয়তন পানির ওজনের শতকরা। এখানে যেহেতু কাঠের ওজনটা আগে আছে, সো আমরা কাঠের ওজনটা আগে লিখবো, 7/10 লিখবো। আর শতকরায় প্রকাশ করতে বলেছি, এজন্য এখানে 100 লিখবো। ঠিক আছে, তো আসো আমরা কাটাকাটি করে দিই। এখানে ভাগও লিখতে পারো, পার্সেন্টেজও দিতে পারো, এটা তোমাদের উপর ডিপেন্ড করবে। তো এটা হচ্ছে তোমার 70 ভাগ হবে, আমাদের অ্যান্সারটা হচ্ছে 70 ভাগ। তো তোমরা নিশ্চয়ই এটা বুঝতে পেরেছো ভালো করে, খুব সহজভাবে খুব ছোট করে অঙ্কটা বুঝিয়ে দেওয়া হয়েছে, তোমরা এটা ভালো করে দেখে নিবে। এরপর আমরা নেক্সট ম্যাথে যাচ্ছি, সেটা হচ্ছে 11 নাম্বারটা। বলেছে যে ক খ গ ঘ এর মধ্যে 300 টাকা এমনভাবে ভাগ করে দাও যেন কয়ের অংশ ইস্টু ক্ষয়ের অংশ। এটা মানে অংশগুলো এখানে অনুপাত আকারে দেওয়া আছে, ক খ খ গ গ ঘ অনুপাতগুলো দেওয়া আছে। আর 300 টাকা এই 4 জনের মধ্যে ভাগ করে দিতে বলেছে, যাতে অনুপাতগুলো এরকম হয়। তো এগুলো হচ্ছে এখানে অনুপাতগুলো যে আলাদা আলাদা করে দেওয়া আছে, এগুলোকে আমরা ধারাবাহিক অনুপাতে প্রকাশ করব। তো ধারাবাহিক অনুপাতটা যদি সবাই ভুলে যাও, একটু বলে দিই, ধারাবাহিক অনুপাত হচ্ছে যে এরকমভাবে আলাদা আলাদা করে অনুপাতগুলোকে না সাজিয়ে এরকম একভাবে সাজানোর যে প্রক্রিয়াটা, সাজানোকেই তোমার ধারাবাহিক অনুপাত বলে। এখানে আরেকটা হবে, সেটা আমি কিন্তু লিখি নাই, তো এটা আমি লিখে নিচ্ছি। এখানে 4টা ছিল, 4টা। ঠিক আছে, তো এই যে ক খ খ গ আর গ ঘ এখন আলাদা আলাদা করে থাকবে না, আমরা এগুলোকে একটা কাতারে লিখে ফেলবো, একটা রোতে লিখে ফেলবো। তো এটা হচ্ছে আমাদের ধারাবাহিক অনুপাত। তো এখন আমার করব কি, এখানে তো বিভিন্ন সংখ্যা আছে, দেখো মিল নেই কিন্তু। এখানে কয়ের আছে 2 আর ক্ষয়ের আছে 3, বাট এখানে আবার ক্ষয়ের 3 1 হয়ে গিয়েছে। তো এই জন্য এমন একটা কাজ করতে হবে যাতে এখানে ক্ষয়ের যে মানটা এখানেও ক্ষয়ের সেই মানটাই হয়। আমি কি তোমাদের বোঝাতে পেরেছি? আমি আবার বলছি, এখানে তোমার ক্ষয়ের যে মানটা আর এখানেও ক্ষয়ের সেই মানটা হবে, আর এখানে গয়ের মানটা হচ্ছে তোমার 1 আর ঘয়ের মানটা
দেওয়া আছে 3। তার মানে এমন একটা কাজ করতে হবে যাতে গয়ের মানটা 1 থাকে, আবার এখানেও মানে 1ই থাকে এরকমভাবে। আবার যদি ওখানে 3 লেখো গয়ের মান, এখানেও তোমাকে 3 লিখতে হবে, এভাবে আর কি অঙ্কটা সলভ করতে হবে। তো এখন কি করব আমরা বলো তো, আমরা একটা কাজ করি, সেই কাজটা হচ্ছে এখানে 2 আছে 3 আছে, তো এটাকে আপাতত কিছু করছি না, এখানে শুধুই সমান দিয়েছি। আমি কিন্তু একটু গ্যাপ দিয়ে দিয়ে লিখেছি, তোমরা দেখতে পাচ্ছ প্রথমে কিন্তু আমি এখানে গ্যাপ দিয়ে দিয়ে লিখেছি। ওকে, তো এখন আমার ক্ষয়ের মানটা হচ্ছে এখানে 1 আর এখানে ক্ষয়ের হচ্ছে 3। তো আমি যদি ওকে 1 না বানিয়ে ওকে 3 বানিয়ে দিই তাহলে কেমন হয়? তাহলে 3 দিয়ে গুণ করতে হবে উভয় পক্ষকে। তো আসো আমরা 3 দিয়ে ওকে গুণ করে দিচ্ছি। আমি একবারে করে দিচ্ছি, 3:6 হয়ে যাবে। তুমি এখানে লিখতে পারো উভয় পক্ষকে 3 দ্বারা গুণ করে। ঠিক আছে, এই কথাটা তুমি লিখে নিতে পারো, উভয় পক্ষকে 3 দ্বারা গুণ। তো এটা লেখা শেষ। এখন আমরা এখানে আসব, এখানে গ হচ্ছে তোমার 6, এখানে গ হচ্ছে 6 আর এখানে গ হচ্ছে 3। তাহলে কি করলে ওকে 6 বানানো যাবে? ওকে আমরা 2 দিয়ে গুণ করে দিই, এখানে 6 আর এখানে 4 হয়ে যাবে। তো এখানেও তোমাকে সাইড নোট দিয়ে তুমি লিখতে পারো উভয় পক্ষকে 2 দ্বারা গুণ করে। আমি এখানে ডট ডট দিয়েছি দেখে তোমরা আবার দিয়ে দিও না, আমি এমনি টাইমটাকে শর্ট করার জন্য আর কি। ওকে, তো এখানে আমি কিন্তু অনুপাতগুলোকে ধারাবাহিক আকারে প্রকাশ করব। দেখো এখানে কয়ের মান হচ্ছে 2, খ এখানেও 3, এখানেও 3, গ এখানে 6, এখানেও 6, তার মানে কিন্তু আমাদের মিলে গিয়েছে। ঠিক আছে, সো এখানে আমাদের আর টেনশনের কিছু নাই। আমরা এখানে লিখব হচ্ছে 2:3:6:4 হয়ে গেল। কি বুঝতে পেরেছো নিশ্চয়ই তোমরা এটা? এখন আমরা মূল অঙ্কে চলে যাচ্ছি, যেটা তোমরা ক্লাস 6-7-এও করেছো। এখানে যে অনুপাতগুলো আছে, অনুপাতগুলোকে একটা সাধারণ রাশি আমাদেরকে ধরতে হবে। সেটা হচ্ছে যে লিখবো যে ক পায়, মনে করি ক পায়, যেহেতু এখানে সাধারণ রাশি আমরা বীজগণিতীয় ক্যালকুলেশনের জন্য আমরা x ধরবো, 2x, খ হচ্ছে 3x, গ হচ্ছে 6x আর ঘ হচ্ছে 4x। তো আসো আমরা এটা লিখে ফেলি, এখানে 2x টাকা, ও হচ্ছে 3x টাকা, ওর হচ্ছে 6x টাকা, ওর হচ্ছে 4x টাকা, 2364। ঠিক আছে, আর এইখানে ভাগ করে দিয়েছে কত টাকা? 300 টাকা। এই যে 300 টাকা ভাগ করে দিয়েছে। তো প্রশ্ন মতে আমি এই টাকাটাকে যোগ করে সমান সমান 300 লিখব। ঠিক আছে, তাহলে এটা প্লাস 3x প্লাস 6x প্লাস 4x ইকুয়াল টু 300। ঠিক আছে, এটাকে ক্যালকুলেশন করে আমরা এখন এক্সের মানটা বের করব। আচ্ছা, তো এখানে কিন্তু আমরা অঙ্কটা সলভ করে ফেলেছি। এটা হচ্ছে তোমার এখানে ক্যালকুলেশন করে 15x এসেছে, আর এটা হচ্ছে তোমার x এসেছে 20, আর এখানে যে কয়ের মানটা তোমরা এই জায়গাটায় বসিয়ে দিবে। ঠিক আছে, এই জায়গাটায় বসিয়ে দিলে তোমার কি হচ্ছে, এটা 2 × 20 মানে 40 টাকা, মানে x এর মানটা আমরা বসিয়ে দিয়েছি। ওকে, তো এটা হচ্ছে তোমার এই অ্যান্সারগুলো আসছে, ক খ গ ঘ এর মানগুলো আমাদের এটা এসেছে। তো এটা নিশ্চয়ই বুঝতে পেরেছো। এখন আমরা নেক্সট ম্যাথে চলে যাচ্ছি, 12 নাম্বারটা। ঠিক আছে, 12 নম্বরে বলেছে যে 3 জন জেলে 690টি মাছ ধরেছে, তাদের অংশের অনুপাত হচ্ছে, এখানে অংশের অনুপাতগুলো দেওয়া আছে, ভগ্নাংশ আকারে দেওয়া আছে, কে কয়টি মাছ পেলো এটা জানতে চেয়েছে। তো এটাও কিন্তু আমরা ওই অনুপাতের নিয়ম মেনটেন করেই করব, বাট এখানে ধারাবাহিক অনুপাতে প্রকাশ করতে হবে না, কারণ এখানে আলাদা আলাদা করে অনুপাত দেওয়া নাই, এক ধারাবাহিকভাবেই প্রকাশ করা আছে। তো এই জন্য লিখেছি যে 3 জনের অংশের অনুপাত হচ্ছে এটা ইস টু এটা। তাহলে প্রথম জেলে পাবে ওই যে x ধরতে বলেছিলাম 2x/3টি মাছ, দ্বিতীয় জেলে পাবে 4x/5টি মাছ, আর তৃতীয় জেলে পাবে 5x/6টি মাছ। তো এখন আমার প্রশ্ন মতে তাহলে আমি কি লিখবো, সবগুলোকে যোগ করে 690 লিখে দিব। ঠিক আছে, 690 লিখে দেওয়ার পরে এটার ক্যালকুলেশনটা কিভাবে করব? প্রথমে আমরা এটাকে, যেহেতু ভগ্নাংশ আছে, আমরা এটাকে লসাগু করব। লসাগু হচ্ছে আমার 3, হরের লসাগু হচ্ছে 30, আর এটা ভাগ করলে তোমার কি হবে, 10 হবে, তাহলে এটা 20x হবে, প্লাস এটা তোমার 6 হবে, 4 6 24x হবে, প্লাস এটা 5 5 25x হবে। এটা তো বাচ্চাকালের অঙ্ক, তাই না? তো এখন আমরা এটাকে যোগ করে দিচ্ছি, তাহলে আমাদের এটা যোগ করে এসেছে 69x/30 সমান এটা। এখন আমি এটাকে আড়াআড়ি গুণ করছি, আড়াআড়ি গুণ করলে এটাকে তুমি চাইলে ক্যালকুলেটরে ডাইরেক্ট গুণ করে দিতে পারো, আমি করছি না কারণ এই মুহূর্তে আমি ক্যালকুলেটর ব্যবহার করছি না। আর এটা আমি এখানে 69 দিয়ে এটা কেটে আমি এখানে 10 লিখবো, তাহলে আমার এক্সের মান চলে এসেছে 300 টাকা, মানে 300 এসেছে। এখন এই 300টা আমরা এই যে এই জায়গাটায় বসাই দিব, তাহলে আমরা প্রথম জেলে কয়টা মাছ পেয়েছি, দ্বিতীয় জেলে, তৃতীয় জেলের মানটা আমরা বের করে ফেলতে পারবো ইজিলি। তো চলো এটা করে ফেলি এখনই আমরা। তাহলে এখানে প্রথম জেলে পাই, এখানে আমার 2x/3 ছিল, দেখতে পাচ্ছ তোমরা
2x/3 ছিল, এটাকে আমরা কি করেছি, এই যে এখানে কাটাকাটি করবা, এখানে কিন্তু তাহলে কি হবে 200টি মাছ হবে। এরপর দ্বিতীয় জেলে পায়, তাহলে এখানে আমি দ্বিতীয় জেলের মাছ তৃতীয় জেলের মাছের পরিমাণটা বের করে ফেলেছি, আর এখানেই কিন্তু আমাদের অ্যান্সারটা হয়ে গিয়েছে। এখন 13 নম্বর অঙ্কটা কিন্তু একেবারে সিম্পল, দেখো তোমরা দেখলেই বুঝতে পারবা কত সহজ অঙ্ক এখানে আছে। একটি ত্রিভুজের পরিসীমা 45 সেন্টিমিটার আর বাহুগুলোর দৈর্ঘ্যের অনুপাত হচ্ছে 3:5:7 হলে প্রত্যেক বাহুর পরিমাণ নির্ণয় করতে বলেছে। তো এখানে বাহুগুলোকে তুমি কি ধরবা, 3x 5x 7x ধরবা। তারপরে পরিসীমা যেহেতু দেওয়া আছে, তার মানে পরিসীমা হচ্ছে ত্রিভুজের 3 বাহুর যোগফল। তো প্রথমটা লিখবে, প্রশ্নমতে দিয়ে লিখবে 3x + 5x + 7x = 45। ওখান থেকে ক্যালকুলেশন করে x এর মান বের করে প্রত্যেক বাহুর পরিমাণটা বের করে ফেলবা। এরপরে 14 নাম্বারটা 11.1-এ তোমাদের একটা অঙ্ক এরকম করিয়ে দিয়েছিলাম, ওরকম করে তোমরা করবে। লিখেছে দুটি সংখ্যার অনুপাত 5:7, এদের গসাগু হচ্ছে 4 হলে এর লসাগু কত হবে। তাহলে প্রথম সংখ্যাকে 5x ধরবে, দ্বিতীয় সংখ্যাকে 7x ধরবে। তাহলে 5x আর 7x এর গসাগু বলেছে এখানে দেওয়া আছে, গসাগু হচ্ছে তোমার x, তার মানে x = 4 কিন্তু বের হয়ে গেল। প্রশ্ন মতে লিখবে x = 4 দিয়ে তারপরে লসাগু কত হবে, 5x আর 7x এর লসাগু হবে তোমার 35x, ঠিক আছে 35x হবে। তো এখানে তোমার x এর মানটা বসিয়ে দিলেই তোমার অঙ্কের অ্যান্সারটা চলে আসবে। তো আমি তোমাদেরকে 15 নম্বর অঙ্কটা করিয়ে দিচ্ছি। লিখেছে যে ক্রিকেট খেলায় তোমাদের ফেভারিট গেম, ঠিক আছে ক্রিকেট, তোমাদের যারা ছেলে স্টুডেন্ট আছো তাদের ফেভারিট গেম, অনেক মেয়েদেরও পছন্দ। আচ্ছা যাই হোক, তো এখানে তোমাদের প্রিয় খেলোয়াড়দের নাম মেনশন করেছে, তোমরা এটা একটু দেখো। ক্রিকেট খেলায় সাকিব, মুশফিক, মাশরাফি 171 রান করেছে। তো এখন আমরা তাদের রানের অনুপাতগুলো দেওয়া আছে, আমরা দেখব কে কত রান করেছে। চলো আমরা অঙ্কটা করে ফেলি। তো এখানে আমি লিখে নিয়েছি সাকিবের রান মুশফিকুরের রান হচ্ছে 3:2, মুশফিকুরের রান মাশরাফির রান হচ্ছে 3:2, দুইটাই কিন্তু 3:2 দেওয়া আছে। তো এখন দেখো আমরা ওই যে ধারাবাহিক অনুপাত বের করব, আমি দেখব মিল আছে কোনটা কোনটা। এখানেও মুশফিক আছে, এখানেও মুশফিক আছে, কিন্তু মিল নাই, ঠিক আছে এখানে এই সংখ্যাগুলোতে মিল নেই। এখানে মুশফিকের হচ্ছে 2 আর এখানে মুশফিকের হচ্ছে 3। তাহলে আমি করব কি, ওর সংখ্যাটা দিয়ে ওকে গুণ দিব, ওর সংখ্যাটা দিয়ে ওকে গুণ দিব। সো আমি এটাকে 3 দিয়ে, মুশফিকের এখানে হচ্ছে 3 দিয়ে গুণ দিলে এটা 9:, এটা 6 হবে। আর এটাকে 2 দিয়ে, মুশফিকের এই 2 দিয়ে ওকে গুণ দিলে ওর হয়ে যাবে 6 হচ্ছে তোমার 4। তাহলে আমি কিন্তু ধারাবাহিক অনুপাত পেয়ে গিয়েছি। এখানে লিখেছি সুতরাং সাকিবের রান মুশফিকুরের রান মাশরাফির রান হচ্ছে তোমার 9:6:4। লিখে নিচ্ছি 9:6:4। তো এখানে আমরা লিখবো মনে করি সাকিবের রান ওই যে 9x ছিল, আর মুশফিকুরের হচ্ছে তোমার 6x, আর মাশরাফির হচ্ছে 4x। তাহলে আমি এখানে প্রশ্ন মতে দিয়ে আমি এগুলো সব যোগ করব, যেহেতু মোট রান হচ্ছে তোমার 171 ছিল। সো আমি এখানে 9x + 6x + 4x সমান হচ্ছে 171। সো আমি এটাকে তোমার এটা যোগ করলে হবে তোমার 19x, ঠিক আছে 19x = 171। তো এখানে আমি x এর মানটা পেয়ে যাচ্ছি। তো x এর মানটা আমি পাবো হচ্ছে 9, তাই না, x এর মান হচ্ছে 9 পাবো। তো এখানে তুমি এখানে বসিয়ে দিলেই কিন্তু মানটা পেয়ে যাচ্ছ, এটা আমি আর বসালাম না, তোমরা বসিয়ে দেখবে কত হয়। সাকিবের রান হচ্ছে 9 × 9 মানে 81 রান হবে। তারপরে ওর হচ্ছে তোমার 6 × 9 মানে 54 হবে, আর ওর হচ্ছে 4 × 9 মানে 36 রান হবে। তো তোমরা নিশ্চয়ই অঙ্কটা বুঝতে পেরেছো। আজকে ভিডিওটা আর লেন্দি করছি না, এরপরে আমরা অনেক গুরুত্বপূর্ণ কয়েকটা অঙ্ক করব, এরপরে টিউটোরিয়ালটাও দেখবে তোমরা ভালো করে। আর এই টিউটোরিয়ালের অঙ্কগুলো একটু সিম্পলই ছিল, যেহেতু অনেক দিন পর তোমরা ভিডিও টিউটোরিয়াল দেখবে, তো এই জন্য একটু সহজ অঙ্ক হলেই ভালো, তোমাদের মনোযোগ দিয়ে দেখতে ইচ্ছা করবে, না হলে তো মনে হবে মিস বকবক করেই যাচ্ছে। ওকে, তো প্রবলেমগুলো কিন্তু অবশ্যই ক্লাসে সলভ করব, আর সবাই অবশ্যই এটা দেখবে, তাহলে তোমাদের ক্লাসের সিলেবাসটাও তাড়াতাড়ি কমপ্লিট হয়ে যাবে। আমি তোমাদের সুবিধার জন্যই কিন্তু আমি ক্লাসটা এখানে অনলাইনেও নিচ্ছি প্লাস অফলাইনেও। সবাই ভালো থাকবে তাহলে, আল্লাহ হাফেজ।